নয়ন প্রশ্ন ভাই অবস্থায় নয়ন ভাই রেকর্ডিংটা প্রশ্ন উত্তর পর্বে থাকুক। জি ওইটা জি আপনি দিছি মূল দিছি যে ক্লাসটা নেবেন না ওখানে বুঝতে রাখবেন পারছি না, হ্যাঁ। তাহলে ওই বইটা আমি আলাদা লাস্ট করেন। লাস্ট লাস্ট দুই একটা ক্লাসে আমি দেখলাম যে রেকর্ডিং এর মধ্যে আমি রেকর্ডিং গুলো চেক করি বসে বুঝছেন। তো এখানে দেখতেছি কিছু কথা আমি বলছি যে এগুলো কিন্তু আসলে রেকর্ডিং এ থাকা উচিত না, কারণ এটা ধরেন কোথা থেকে কোথায় চলে যাবে, ঠিক না? আচ্ছা রেকর্ডিং অন করছি, হুম ঠিক আছে, তারপর আমরা নেক্সটে যাই। ভাই আমি আচ্ছা, ইয়া যখন নয়ন ভাই, এক্সপোর্টার একেবারে লাস্ট। মানে হ্যাঁ রায়হান ভাই, আপনার আর আচ্ছা কিছু বলুন ভাই, বলার বলুন। আছে? রায়হান ভাই কোনো কোয়েশ্চেন আছে? আমার আর দুইটা ছিল কোশ্চেন। না বলেন, সমস্যা নেই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে এলসির ক্ষেত্রে অনেক সময় যে জিনিসটা দেখি, হুম। ওই আপনার চার্জের ইস্যুটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়। কে বিয়ার করবে? বায়ার বলে যে বায়ার বিয়ার করবে, সেলার বলে না আপনি বিয়ার করবেন, এগুলো নিয়ে একটু কনফ্লিক্ট হয়। এটা এইটা হচ্ছে যে যদি একটু বলতেন। এটা হচ্ছে যে অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক ল, হ্যাঁ, অ্যাজ জি পার বাংলা, আমি লিগ্যালটাই বলবো, বাকিটা আমি বলবো না। অ্যাজ লিগ্যালটা হচ্ছে যে এই যে ডিসক্রিপেন্সি যে জিনিসটা, হ্যাঁ, এখানে আমরা কি লিখছি জি একটু পড়েন। ডিসক্রিপেন্সি চার্জ ইউএসডি $25 উইল বি ডিডাক্টেড ফর ইচ সেট অফ ডকুমেন্ট। প্রত্যেক সেট ডকুমেন্ট, মানে এক সেট ডকুমেন্টের সাথে আপনার এত ডলার করে ডিসক্রিপেন্সি ডিডাক্ট করবে। তাহলে ডকুমেন্ট কে দিবে? প্রশ্ন আসতেছে এখানে, ডকুমেন্টটা দিবে কে? তাহলে অবশ্যই ডকুমেন্টটা সাবমিট করবে এক্সপোর্টার, কারণ এক্সপোর্টার ডকুমেন্ট সাবমিট না করলে সে পেমেন্ট পাবে না। তাহলে এটা কাকে দিতে বুঝাইছে? আপনার এক্সপোর্টারকে দিতে বুঝাইছে, যে এক্সপোর্টারের যে পেমেন্টটা পাবে, ধরেন 2000, এখানে কত ডলার আপনার? 2600 সামথিং। $2615। এই $2615 থেকে $25 ডিডাক্ট করে ফেলবে ব্যাংকে অ্যাজ এ ডিসক্রিপেন্সি চার্জ হিসেবে। বুঝতে পারছেন? তাহলে হুম এখানে হুম বাংলাদেশ ব্যাংকে আমাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে আমাকে স্পষ্টভাবে বলে দিছে কি, এটা এক্সপোর্টারের অ্যাকাউন্ট থেকে কাটবে, মানে আমার পেমেন্ট থেকে টোটাল। তাহলে আমরা বুঝি কি, ডিডাকশন যা আসে আপনার ডিসক্রিপেন্সিটা এক্সপোর্টার থেকে বহন করতে হবে। তো আমরা কি করি, অনেক সময় আমরা বলি যে আমরা এগুলো নিয়ে ঝগড়া করি, এটা আমরা করি। আমি যখন লোকাল এক্সপোর্টে ছিলাম, লোকাল এক্সপোর্ট দেখতাম, এখন তো ফরেন এক্সপোর্ট, এখন ঝামেলা নাই। লোকাল এক্সপোর্টের সময় তখন আমি এগুলো নিয়ে খুব অনেক ঝগড়াঝাটি করছি, ব্যাংকের সাথে বলেন, বাইরের সাথে বলেন। ওদেরকে বলতাম যে ভাই আমরা আপনাদের কাছে মাল বিক্রি করতে $2, 2000, এখান থেকে যদি আপনারা $50, $100 কাটি ফেলেন, আমাদের লাভটা কি থাকে? তো লাস্টে কি হয়, মারামারি কাটাকাটি করার পর দিন শেষে বলি যে আচ্ছা ঠিক আছে, তোমরা সুইফট পাঠাও। আমরা একটা সুইফট পাঠাইতাম। সুইফট পাঠানোর পরে তারা ওইটা ওইটা জবাব দিত। এগুলো করতে করতে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর, 1 বছর পর কি ভুলে জায়গা, ওই ঠিকই আমার যে টাকাটা গেছে ওইটা চলেই যায়। এটা দিন শেষে এক্সপোর্টারের লস, ঠিক আছে? তো এক্সপোর্টার লসটা না হওয়ার জন্য তো আমি আপনাদেরকে কি বলছি, এই 46 আর 45, এই দুইটা যদি আপনারা 100% ফিল আপ করতে পারেন, সরি, 46 আর 47, এই দুইটা যদি আপনারা 100% ফিল আপ করতে পারেন উইথাউট কোনো মিস্টেক, তাইলে কোনো কেউ আপনার থেকে সিঙ্গেল টাকা ডিডাকশন করতে পারবে না। 46, 47 এই এলসিটা আমি আপনাদের পাঠাবো, আপনারা একটু স্টাডি করবেন। এই 46 আর 47 যদি আপনি ফিল আপ করতে পারেন ওদের এলসি ক্লস অনুযায়ী, আপনি পিন নিয়ে কলম দিয়ে ডকুমেন্ট রেডি করার পর 1 বাই 1 চেক করে করে যদি ডকুমেন্ট সেট করে ব্যাংকে পাঠান, আমি গ্যারান্টি দিব ব্যাংকের বাবু আপনার 1 টাকা কাটতে পারবে না। একটা দাড়ি কমও মিস্টেক করতে পারবেন না, যে এরকম এলসিতে আছে হুবহু ওরকম কপি পেস্ট করে দিবেন যে। জি। নাইম ভাই, আমার এখানে একটা প্রশ্ন, সেটা না আগে হচ্ছে আগে যখন রায়হান ভাই শেষ করুক। রায়হান ভাই যদি বলে যে ওনার শেষ, হ্যাঁ দেন। হুম। এটা তো আছে, ঠিক আছে না? আরেকটা চার্জের কথা বলে যে ইস্যুইং ব্যাংকের পর্যন্ত যে খরচ ইস্যুইং ব্যাংক মানে বায়ার বহন করবে, আর বায়ার দেশের বাইরের আউটসাইড যত খরচ আছে সব এক্সপোর্টার বিয়ার করবে, এই ধরনের মনে একটা ব্যাপার থাকে, বলা ওগুলো তো থাকে এলসিতে, ওগুলো সেটা তো বলতে। ওগুলো তো আপনার ইয়া না, ওগুলো আপনার এই কি বলে, এগুলো আপনার এই ডিসক্রিমিনেন্সি না তো। এগুলো হচ্ছে এলসি, এলসি যে খরচগুলো আর কি। যেমন এলসি জি এলসি জি ইস্যু জি করলে কিছু খরচ আছে, তারপর কমিশন আছে, জি। তারপর ব্যাংক চার্জ আছে, এগুলো আর হুম। কি। এগুলোই দিব যে ইম্পোর্টারে, জি। এগুলো এক্সপোর্টার কেন আচ্ছা দিব? আচ্ছা, জি। আমি এলসি সেটাই কিন্তু বলতেছি, সে হ্যাঁ। কস্টিং গুলো দিবে, সেগুলো এক্সপোর্টার আচ্ছা। দিবে না কখনো। এক্সপোর্টার কোনো ডিসক্রিমিনেন্সি আসলে সেটা এক্সপোর্টার দিবে। ওই যে এলসি ওপেনিং খরচ, তারপর
আপনার কমিশন, এগুলো দিবে যে আপনার ইম্পোর্টার। আবার এলসিটা পাঠাইতে বা সুইফট করতে বা পেমেন্ট দিতে সব চার্জ গুলো এক্সপোর্টার থেকে কেটে রাখবে, এই ধরনের কিছু মনে হয় বলে তখন না ওই না 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 না। ইয়াটাতে, সেটা বলতেছে। এগুলো অনেক সময় ইম্পোর্টার কি করে, এক্সপোর্টার গাড়ির উপর তুলে দেয় পেমেন্ট দেওয়ার সময়। ব্যাংকে বলে দিয়ে তুমি জি ওদেরকে একটা এরকম এরকম দিয়ে চার্জ দিয়ে দাও। তখন এটা এক্সপোর্টারকে যখন ওই যে পেমেন্ট ডেবিট নোটটা পাঠায় না, ওই নোটের মধ্যে জি লেখা থাকে যে তোমার পেমেন্ট আসছে $2000, তো এখানে কমিশন গেছে $5, ব্যাংক চার্জ গেছে $10, ডিসক্রিপেন্সি আসছে $20, এরকম করে করে কাটি সিরি তাকে এত ধরে দেয়। এগুলো করে, জি কিন্তু মূলত এটা উচিত জি। না। এগুলো হচ্ছে যে ইম্পোর্টারের একটা মানে ইয়ে আর কি। এগুলা ইম্পোর্টারে দেওয়াই দরকার, যেহেতু এলসি ওপেন করছে ইম্পোর্টারে। মানে আমরা যেটা জানি বাংলাদেশ ব্যাংকের ল যেটা বলে যে যে এলসি খুলবে মানে অ্যাপ্লিকান্ট, ওই অ্যাপ্লিকান্ট থেকে অবশ্যই এই চার্জ গুলো দিতে হবে। এখন ওরা যদি না দেয়, ওরা যদি অনেক ইম্পোর্টার আছে যে বলে যে না আমি মাল দিচ্ছি, আমি এখানে বেশি লাভ নাই, আমার চার্জ গুলো দিতে পারবো না, এগুলো হচ্ছে যে আপনার মানে লিগ্যাল প্রসেস না আপনার, এগুলা আইন ভেঙে যে জিনিসটা করতে হয় ওটা আর কি। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া এখানে টলারেন্স কত পার্সেন্ট থাকে, 3% না 5%, মানে কত কম ফাইভ দিতে পার্সেন্ট পারবো বা আমি? 10% ওইটা আপনার এলসিতে মেনশন করা থাকে টলারেন্স। আর যদি এলসিতে না থাকে তাহলে এটা আপনার বুঝে নিতে হবে যে 5% ধরে নিতে হবে। অনেক সময় 10% থাকে, এটা এলসিতে মেনশন করে দিবে। এখানে এলসিতে যেহেতু কোনো টলারেন্স দেখে নাই, তাহলে এটা এটা জি। নিশ্চয়ই 5%। 5% হলে এটা দেখে না, কারণ আমরা জেনারেলি 5% ধরে রাখি। যদি 10% হয় তাহলে এটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের কোনো রুলস আছে যে এত কমে না টাকা না না প্রসিড হইতে পারবে না? না না, ওইটা বাংলাদেশ হ্যাঁ। ব্যাংকের রুলস নাই। ওইটা হচ্ছে যে আপনার ইম্পোর্টারের উপর, ওই ইম্পোর্টার যদি বলে যে 5% দাও 5% দিবে, যদি বলে 10% দাও 10% দিবে। ওইটা আপনার ওই যে যখন আপনার এলসি ওপেন করার সময় যে এলসিএফ ফর্মটা ফিল আপ করবেন, ওই এলসিএফ ফর্মের মধ্যে আপনি লিখে দিবেন টলারেন্স কত পার্সেন্ট। আপনি যত লিখে দিবেন এলসি খোলার সময় অত পার্সেন্টই দিবেন। বুঝতে পারি না, আমি এরকম একটা শুনছি যে ধরেন 5%-এর বেশি ইয়া, কমে পেমেন্ট নেওয়া যাবে না, মানে দিলে ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত হচ্ছে যে অ্যাকসেপ্ট, বিলো, মানে ইয়া করা যাবে এই ধরনের। মিনিমাম 5%, ম্যাক্সিমাম জি। 10%। ও আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম 10%, আচ্ছা হুম হুম বুঝছি। 5 to 10% তাইলে হুম। অ্যাকসেপ্টেবল। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আরেক সবাই বসে আছে, আমি আমি সব আমার শেষ। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নোট করে রাখিয়েন, আমারে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন আর কি, ঠিক আছে? আচ্ছা হ্যালো। সবাই করুক না, তারপরে বললে আবার করবো আর কি। জি জি। হুম। এলসি ওপেন হ্যাঁ, এলসি ওপেন করতে গেলে তো আমার পিওটা দিতে হবে, এরপর কমার্শিয়াল ইনভয়েসটা দিতে হবে। না, কমার্শিয়াল ইনভয়েস কেন আসবে? কমার্শিয়াল ইনভয়েস আপনাকে এখানে একটা জিনিস বলে দিছে যে ওরা স্পষ্ট ভাবে, এখানে দেখাচ্ছি আপনাকে 46-এ, এই যে এখানে এখানে একটা ক্লজ আমরা বললাম না, এলসি ইস্যু ডেটের আগে কোনো ডকুমেন্ট আপনার রেডি করতে পারবেন না। দেখেন এই ক্লজটা এই পড়েন, যে 47 এই ক্লজটা পড়েন কি লিখছে 47-এ 3। ডেট অফ শিপমেন্ট অর ডেট অফ ডেলিভারি চালান or date of receipt goods must not be before মাস্ট নট বি আল্লাহ দেন দ্য ইস্যুয়েন্স ডেট অফ earlier than দিস issue. এলসি। এলসি ডেটের হুম, আগে আপনি কোনো কিছু করতে পারবেন না, শুধুমাত্র পিএ ছাড়া। এলসি এলসি পড়ে গেলে তারপর এলসি থেকে থেকে আপনি ইনভয়েস করবেন, প্যাকিং লিস্ট করবেন, যা যা করার দরকার তা তা করে শিপমেন্ট দিবেন। বাট এলসির আগে আপনার ইনভয়েস কেন বানাবেন? এলসির আগে আপনি পিএ বানাবেন। পিএ না, পিএ ছাড়া PI আবার এলসি হবে না। পিএ রেডি করার পরে তো হুম, আপনি তারপর আপনি এলসির জন্য অ্যাপ্লাই করবেন। এলসির জন্য অ্যাপ্লাই করার জন্য কি কি লাগে? পিএ লাগে, এলসিএফ ফর্ম লাগে, তারপর একটা অ্যাপ্লিকেশন লাগে। সবগুলো একসাথে করে তারপর আপনার ব্যাংকে জমা দিতে হয়, তারপর ওরা এলসি ওপেন করে।
বা এখানে ওই যে রায়ান ভাইয়ের প্রশ্নের সুবাদে আরেকটা প্রশ্ন যেটা আমার, সেটা হচ্ছে টলারেন্স যেটা, এটা কি আমরা কি কোনো ক্লজ আছে যে এটা অ্যাকসেপ্টেবল, টলারেন্স অ্যাকসেপ্টেবল, নট এখানে অ্যাকসেপ্টেবল? এটা আপনার ক্লস এখানে দিয়ে দেয়, এই যে 47, এখানে নিচে আপনার 47 আছে না, 47-এর মধ্যে এখানে দিয়ে দেয়। অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। যদি না দেয়, আপনি মনে করবেন যে 5%, আর যদি 10% হয় তাহলে অবশ্যই দেয়, 5% সেটা হলেও তো আমি দেয়। বুঝছি, বাট এই যে এই 5% আর 10% যাতে টলারেট না করতে পারে, এটার জন্য কোনো অপশন আছে কিনা, আমি না সেটা না, জিজ্ঞেস আপনার করছি। থেকে তো টলারেন্স দিতে হবে, কারণ আপনি আপনি 100% করতে পারবেন কিনা আপনি কেমনে জানেন? আহ, বুঝতে পারছি। আপনার থেকে মাস্ট বি 5% টলারেন্স, এগুলো মিনিমাম দিতে হয়। কারণ একদম 100% আপনার বুঝতে পারছি। 100% ওয়াইট দিয়ে, 100% ভ্যালু দিয়ে আপনি কখনো করতে পারবেন না, একটা না একটা প্রবলেম হবে। ধরুন সাপোজ আপনি শিপমেন্ট দিচ্ছেন, আপনার শর্ট শিপমেন্ট হয়ে গেছে, তাহলে টলারেন্স চলে যাচ্ছে না, তো আপনার ফুল ডলার হুম, তো মিলতেছে না, তখন আপনি পেমেন্টটা আনবেন কেমনে? বুঝতে পারছি। একটা কারণ ড্যামেজ হয়ে গেছে, ওই কারণে মাল নাই, তাহলে ওই কারণে এখানে দেখা যাচ্ছে যে দশ ডলার কমে গেছে। এখন যদি আপনার 5% টলারেন্স না থাকে, আপনি 2615 ডলার এটা হোল্ড হয়ে যাবেন আপনার। এখান থেকে $5 চলে গেছে, তাহলে $5 চলে গেলে আপনার 2610 ডলার। 2610 ডলার আপনাকে কখনো দিবে? এলসি তে আছে 2615 ডলার, আপনাকে 2615 ডলারই দিবে। যদি টলারেন্সটা মেনশন থাকে, তাহলে 2615 ডলার আপনি দেখাতে পারবেন যে 5% তো আমার টলারেন্স আছেই। বুঝতে পারছি। আদারওয়াইজ আপনার পেমেন্টটা হোল্ড হয়ে যাবে। বুঝতে পারছি। বুঝতে পারছি। ভাই আপনার এলসি তে কিন্তু 0 0 টলারেন্স কিন্তু 0 0 দেওয়া। এই যে এটা হ্যাঁ। এটা জিরো জিরো দিছে, তাদের থেকে প্রয়োজন হয় নাই। তারা 5%-ও চায় না, 10%-ও চায় না। এগুলো যেহেতু লোকাল এক্সপোর্ট, লোকাল এক্সপোর্টে আপনার আচ্ছা। টলারেন্স হয় না, খুব কমই হয়। ফরেন এক্সপোর্টের মধ্যে ঝামেলা হয় যে, কেন ফরেন এক্সপোর্টে আপনার এই যে এটা বন্দরে যাবে, বন্দর থেকে আবার ওই মালয়েশিয়া পড়ে যাবে, মালয়েশিয়া পোর্ট থেকে এটা আবার ফিডার ভেসেল থেকে মাদারে উঠবে, মাদার থেকে আবার ওই বাইরে পড়ে যাবে, বাইরে পোর্ট থেকে নামে আবার ওয়ার হাউসে যাবে, এখানে 4-5টা জায়গায় ঘুরে। আর লোকাল এক্সপোর্ট হচ্ছে আপনি ট্রাকে ব্যান কভার ভ্যানে তুলে দিচ্ছেন, এখান থেকে ঢাকাতে জায়গায় আনলোড হয়ে গেছে, এখানে টলারেন্সের কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, ঠিক আছে, আপনার কারণ কথা এটা তো রাইট। এটা তো বাংলাদেশের ভিতরে হচ্ছে, জুনের ভিতর, কারণ এখানে জুনের ভিতর হইলে এটা আপনার মানে এত ক্রিটিক্যাল হয় না, বা আপনার রিস্ক থাকে না, রিস্ক ফ্যাক্টরটা খুব কমই থাকে। ঠিক আছে তো আপনার কথা, জি। ওই জন্য টলারেন্স তারা দেখে না এখানে, জিরো জিরো দেখে দিছে। হ্যালো। জি সাইদ ভাই, জি, হ্যালো। বুঝতে পারছি। হ্যাঁ, নয়ন ভাই, আমার কিন্তু কয়েকটা প্রশ্ন আছে। যাই বলেন, হোক, সমস্যা নেই। তো এখানে ওই যে ম্যাচুরিটি ডেট নিয়ে একটা প্রশ্ন আছে, এখানে জি এই বলেন, জায়গাটা একটু ভালো করে যদি বুঝাতেন। ক্লস নাম্বার বলেন। এই জায়গা ওই ক্লাস নাম্বার 47, হুম। 47 এর লাস্টে, 47, হ্যাঁ 47 এর ম্যাচুরিটি ডেটটা নিয়ে একটু যদি বলতেন আবার। ম্যাচুরিটি ডেট উইল বি কাউন্টেড ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট। আমার ডেট অফ শিপমেন্ট কত? আমার লেটেস্ট শিপমেন্ট অফ ডেট, এটা ডেট অফ শিপমেন্ট 30/11, মানে আমি দেখাচ্ছি যে এলসিতে 30 তারিখ, আর 30শে নভেম্বর আমি শিপমেন্ট করব। তিরিশে জি। নভেম্বর করি বা 5 ডিসেম্বর করি, যে তারিখে আমি শিপমেন্ট করি না কেন, ওই শিপমেন্ট ডেট থেকে আপনার তার একশো মানে বিশ আমার দিন বিএল এর ডেটটা, তাই হ্যাঁ, না? অনবোর্ড ডেট থেকে 120 দিন। আমি যেহেতু এখানে টার্মস 120 দিন দিছি, ওই ডেট থেকে 120 দিন পরে আমি মেচুরিটি পাবো, সেটাই এখানে বলছে। ম্যাচুরিটি মিন্স এখানে কি বোঝানো মেচুরিটি মিনস হচ্ছে? বলতে আমার পেমেন্টটা কখন রিলিজ হবে। ও, পেমেন্টটা কখন রিলিজ হবে? জি আচ্ছা জি আচ্ছা জি। আচ্ছা। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে ওই যে 120 ডেজ যেখানে দেখাচ্ছেন, ঠিক আছে, জি। ওইখানে অনেক সময় আপনার অ্যাড সাইড থাকে, ডেফার্ড থাকে, হুম অথবা হুম ইস্যুয়েন্স থাকে। এই হুম হুম। ব্যাপারটা নিয়ে একটু যদি আলোচনা করতেন। অ্যাডসাইড থাকলে আপনার অ্যাডসাইড থাকুক, আপনার ডেফার থাকুক, যত কিছু থাকুক, আপনার ডেটটা তো অবশ্যই মেনশন করতে হবে। আপনার অ্যাডসাইড থাকলেও, হ্যাঁ যেমন অ্যাডসাইড এলসি, হ্যাঁ হ্যাঁ, এটা হতো এই এলসি যেটা দেখতেছেন, এটা কি এলসি? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার এই ডেফার্ড এলসি। না, এটা মাস্টার এলসির এগেনস্টে যেটা করে, মুখস্থ জানেন, একটা মাস্টার এলসির এগেনস্টে আপনার আমরা অনেকগুলো ডেটটা এলসি কি দিই না। আছে?
এটাও একটা ব্যাক অ্যাডসেট টু ব্যাক আসছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা যায় কি, আপনার অ্যাড সেট করেন যাই করেন, আপনার একটা ডেট অবশ্যই আপনার থেকে মেনশন করতে হবে না, যে কয়দিনের ভিতরে, যেমন অ্যাড সাইটের মধ্যে 90 দিন, ঠিক আছে, এটা আমরা বুঝে নিই যে অ্যাড সেট করলে আপনার 90 দিনের ভিতরে পেমেন্টটা আনতে হবে। তো সেক্ষেত্রে কি আপনার 90 দিন, এটা আপনি চাইলে এখানে মেনশন করতে পারেন, আবার চাইলে মেনশন না করে শুধু অ্যাড সেট লিখে দিতে পারেন। আর এখানে যেহেতু 120 দিন, 120 দিন এটা এটা কোনো সেকশনে পড়তেছে না, ওই জন্য 120 দিন এটাই আমরা এখানে এভাবে লিখে দিছি। যদি 90 দিন হয়তো আমি এখানে অ্যাড সেট লিখে দিতাম। না, আমি তো এমনি যতটুকু জানি যে জাস্ট আমার হয়তো ধারণার মধ্যে ভুল থাকতে পারে, সেটা হচ্ছে আমি যতটুকু জানি যে অ্যাডসাইড লেখা থাকলে সেক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট রিসিভ করার অল্প কিছুদিন সময় পাওয়া যায়, যার পরেই আপনাকে পেমেন্টটা রিলিজ করতে হয়। না, এটা 90 দিন, আর ব্যাপার, সর্বোচ্চ 90 দিন, 3 মাস সর্বোচ্চ। সর্বোচ্চ অ্যাডসেট হলে 90 দিন পর্যন্ত ম্যাক্সিমাম। ওই 90 দিনের ভিতরে একটা সুবিধা হচ্ছে, অ্যাডসেটের 90 দিনের ভিতর আপনি যখন ইচ্ছে তখন পেমেন্টটা রিলিজ করতে পারবেন, কোনো ধরাবাধা নাই, যদি আপনি অ্যাডসেট আচ্ছা এলসি করেন। শিপমেন্ট ডেট থেকে 90 দিন নাকি? শিপমেন্ট ডেট থেকে 90 দিন, ম্যাক্সিমাম 90 দিন। আর এমনি এমনি এটা তো ধরেন একটা পেমেন্ট টার্মস, ঠিক না? পেমেন্ট টার্মস এর ক্ষেত্রে দেখা গেছে কয়টা পেমেন্ট টার্মস আছে, এটা একটু যদি বলতেন। মানে পেমেন্ট টার্মসের মধ্যে আপনার ওই যে সুনির্দিষ্ট কোনো বললেন না। পেমেন্ট টার্মস, এই যে 90 দিন আছে, 60 দিন আছে, 120 দিন আছে, জি, তাই তো? 180 দিন এগুলোই আছে। 180 দিন আছে, হ্যাঁ। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে আপনি এলসিএ ফর্ম যেটার কথা বললেন, হুম, হ্যাঁ, এটা যদি একটু ফিল আপ করার সিস্টেমটা একটু দেখাই দিতেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওপেন করতে যাই একটা অ্যাপ্লিকেশন লেখা লাগে, হ্যাঁ, হুম, তো হুম, অ্যাপ্লিকেশনটা নিয়েও একটু যদি আলোচনা করতেন। আর হচ্ছে অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে যখন আমরা একটা এলসি খুলি, ঠিক আছে, হুম। এলসিটা তো এক পর্যায়ে যায় আমাকে ক্লোজ করতে হয়, হুম। ঠিক না? তো ক্লোজের প্রক্রিয়াটা কি, সেটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। তাহলে এটার জন্য এই বিষয়গুলো, কালকে ক্লাস রাখেন একটা, এটা যেহেতু একটু বিশদ হ্যাঁ, সমস্যা নাই, আলোচনা। এটা তো অবশ্যই জানার দরকার আছে। হ্যাঁ, এটার আশা জন্য করি কালকে সবাই। একটা ক্লাস রাখেন, কালকে এলসি কেমনে ওপেন করবো সেটা আমি আপনাদের দেখে দিব, প্র্যাকটিক্যালি ডকুমেন্ট সহ। একটা জি, এলসি ফর্ম নিব, এবং 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 একটা ক্লোজ এবং application নিব, ক্লোজটা। একটা হ্যাঁ, অ্যাপ্লিকেশন নিব, একটা এলসি ফর্ম নিব, একটা পিআই নিব, ঠিক আছে। জি, তারপর আমরা একটা ডকুমেন্ট রেডি করে ব্যাংকে সাবমিট করার জন্য বিফোর এলসি কি কি ডকুমেন্টেশন লাগবে বিফোর, ওগুলো আমরা ক্রিয়েট করব, তাহলে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা শিখতে পারবো। জি, জি, প্রপারভাবে আসলে শেখা দরকার, এই জি আর জি, কি। এটা আমরা কালকে করবো, কালকে কালকে ক্লাস এটা রাখেন। আমি ক্লাস এখন মিস দিচ্ছি না, অলরেডি গ্যাপ গেছে তো। আমি আমি জি, চাচ্ছি যে গ্যাপ না দিয়ে রে এখন রেগুলার ক্লাসটা রাখার জন্য, যেহেতু আমরা ঈদের ছুটিতে চলে যাব তো, আমি বাড়িতে চলে যাব, জি, সবাই সবার কারো না কারো প্ল্যান আছে। তো সেজন্য আমি হ্যাঁ, 25 তারিখ লাস্ট ক্লাস রাখবো আর কি, ঠিক আছে। এরপরে জি, এখন সব গার্মেন্টস যেহেতু প্রতিষ্ঠান 10 দিন বন্ধ, আমিও ওইরকম সেম মিলাই রে, আমার অফিসও 26 থেকে 4 তারিখ পর্যন্ত বন্ধ, 10 দিন। তা আমি ওভাবে ম্যাচ করে রাখতেছি, 5 তারিখ শনিবার থেকে আমরা আবার ক্লাসে চলে যাবো। বুঝছি। ওইটা কালকে রাখি ক্লাস, আচ্ছা, আপনি যেটা আচ্ছা, ঠিক বলছেন আছে, ওটা ওইটা কালকে কালকে, ক্লাসে হ্যাঁ, রাখি। কালকে রাখেন, এবং ওই ক্লোজের ব্যাপারটাও রাখেন, যে একটা ক্লোজটা কিভাবে করতে হয় ওই ব্যাপারটাও রাখেন আর কি। কোনটা আপনার কোনটা? পোস্টে মানে এলসিটা যখন আপনার দেখা গেছে যে ক্লোজও তো করতে হয়, তাই না? আমি এলসি ব্যাংকে যখন একটা, এলসি এলসি ক্লোজ এর কোনো সিস্টেম নাই, আপনি যখন ডকুমেন্টেশন সবগুলো এখানে যা যা রিকোয়ারমেন্ট চাইছে, হ্যাঁ, ওই রিকোয়ারমেন্ট হ্যাঁ, হ্যাঁ, অনুযায়ী আপনি ডকুমেন্ট যখন সাবমিট করে দিবেন, সাবমিট করার হ্যাঁ, হ্যাঁ, পরে আপনার পেমেন্ট রিলিজ হয়ে গেলে এলসিটা অতটুকু হ্যাঁ, ব্যাংকে ক্লোজ করে দিবে, এটাতে আপনার আর কোনো ফাংশন নাই। আপনার ফাংশন হচ্ছে যে অটোমেটিকলি ব্যাংকে ক্লোজ ডকুমেন্ট হয়ে যাবে। সাবমিট করা পর্যন্ত, ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করছেন, আপনার পেমেন্ট রিয়েলাইজ হয়েছে, পিআরসি পাইছেন, পেমেন্ট ঢুকছে, এরপরে আর এলসি তো কোনো কাজ নাই, এটা ব্যাংকে অটো আচ্ছা, ক্লোজ ঠিক, করে দিবে। আচ্ছা, ঠিক আছে। আর পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যদি রাখা যায় আর কি, সেটা হচ্ছে অনেক সময় এইগুলোর ক্ষেত্রে, এলসি ওপেনের ক্ষেত্রে ফান্ডিং এর একটা সমস্যা হয়, ক্রিয়েট হয়, হুম হুম হ্যাঁ। হুম এই হুম ফান্ডিং এর ব্যাপারটা দেখা গেছে অনেক সময় লোনের মাধ্যমে, একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখা গেছে এই ফান্ডিংটা করা হয়। হুম। এই ব্যাপারটা যদি একটু আলোচনা করা যায় কালকের ক্লাসে তাহলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু মনে করে দিন। আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ, ঠিক আছে। Good question. নেক্সট, আমাদের এই মনির ভাই কই? জি ভাই, আছি ভাই। ভাই কি অবস্থা আপনার? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনাদের দোয়ায়। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের ইয়া কই, আমার
সব থেকে ধরতে গেলে আমার এই গ্রুপের মধ্যে আমাকে সব থেকে বেশি মন থেকে দেখতে পারে, উনি কি ক্লাসে আছেন? মনিরুল ভাই। জি, আমি মনির ভাই আছি ভাই, আমি ক্লাস করতেছি। আমি অবশ্য জি কোনো জি কোশ্চেন করি না, আমি বুঝছি, মোটামুটি সবগুলোই বুঝছি। আমার একটু আগে জি জি পূর্বে জি। থেকে একটু অভিজ্ঞতা আছে, সেই জন্য আমার আমি আমার মোটামুটি ক্লাসের সবগুলো মধ্যে বুঝছি। মনিরুল মনে দুইটা আছে, দাঁড়ান। ও, করিমুল্লাহ। আচ্ছা, আমি ওয়ান বাই ওয়ান বলতেছি, দেখি কে কে অ্যাবসেন্ট আছে কিনা। করিমুল্লাহ ভাই আছেন ইন্ডিয়া থেকে? উনি মনে হয় আজকে অ্যাবসেন্ট। করিমুল্লাহ। সুব্রত। শরীফ জি ভাই আছি। আছেন। সাদাত হোসেন। জি ভাই আছি। আসসালামু আলাইকুম। রাজীব ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। রাজীব ইসলাম আছেন। জি ভাই আছি ভাই। আর আমাদের রেগুলার রেগুলার মানে প্যাটার্ন থাকে, মানে জ্বর হোক তুফান হোক যাই হোক, রায়হান ভাই উনি সবসময় ক্লাসে কিন্তু অ্যাটেন্ড থাকে, খুব ভালো, খুব সিনসিয়ার কিন্তু উনি। তারপর আমাদের মনিরুল ভাই, উনি তো আছেন। মনিরুজ্জামান ভাই আছেন। মনিরুজ্জামান পলাশ। উনি মেবি নাই। তারপর জসিম উদ্দিন জি ভাই। আছেন। সুমাইয়া ইসলাম কেন আপনার নাম জুমের মধ্যে? আমার ওই জীবন আইডি খোলা তো এই জন্য আর ও কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইমতিয়াজ ভাই আছেন? ইমতিয়াজ ভাই নাই, আজকে অনেকজন অ্যাবসেন্ট। হাসান ভাইও নাই। ভুঁইয়া সাহেব তো আছেন। ভুঁইয়া সাহেব কিন্তু খুব সিরিয়াস ক্লাস আছে। নিয়ে, অনেক সিরিয়াস। উনি হার্ট অ্যান্ড সোল কিন্তু স্টাডি করে, দিনে রাতে স্টাডি করে, আর আমারে দিনে রাতে বিভিন্ন কোয়েশ্চেন পাঠাই। অনেক সময় আমি রেসপন্স করতে পারি, অনেক সময় করতে পারি না। ওনার জানার কোনো শেষ নেই, উনি অনেক কিছু জানতে চাই কিন্তু। টুডে টুমোরো উনি একজন বড় বিজনেসম্যান হবে বাংলাদেশের মধ্যে। ভাই দোয়া করেন যাতে আপনাদের সবারই নিয়ে হাঁটতে পারি। অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই দোয়া থাকবে। আর আমাদের সাইদ ভাই, সাইদ ভাইও খুব একজন, মানে খুব সিনসিয়ার একজন আমার ক্লাসের স্টুডেন্ট। ওনার বিজনেস বলেন, ওনার জব বলেন, উনি এগিয়ে যেতে পারবে, কারণ ওনার জানার আগ্রহটা অনেক বেশি এবং খুব কনসার্ন উনি এইসব বিষয় নিয়ে। ভাই আমি আসলে প্রশ্ন করতে ভালোবাসি, বুঝছেন? না, আপনি আমার ফার্স্ট, ছোটখাটো আপনি সাইদ বিষয় ভাই কিন্তু যেগুলো, একদম ফার্স্ট থেকে আমারে বলছে যে ভাই আপনি কি করেন না করেন আমি জানি না, আপনি আমাকে জিনিসগুলা ভালোভাবে মাথায় ঢুকাই দিবেন যেন আমার কোনো প্রবলেম না হয়। আর আমার সাপোর্ট করবেন, ওই সাপোর্টটা আপনি সারা জীবন পাবেন আমার থেকে। আমি যতদিন বেঁচে থাকবো আমার নাম্বার অবশ্যই থাকবে, ঠিক আছে? যখনই যে কোনো প্রয়োজনে আমাদের ক্লাস থাকুক না থাকুক, ক্লাস শেষ হয়ে যাক, কিন্তু আমাদের এই রিলেশনটা আজীবন থাকবে, আমি ওইটাই আশা করবো সবার থেকে। ইনশাল্লাহ। আমার এই গ্রুপটা থাকবে, ইনশাআল্লাহ। সবকিছু থাকবে, আমরা সবসময় ইনশাল্লাহ। একে একজনকে হেল্প করব। বিপদ বলেন আপদ, জি ভাই। এখন আমার বিপদ, আমি যে হেল্পটা আপনাদের পাইছি, ইনশাল্লাহ সামনে এই গ্রুপের মধ্যে আরেকজনের বিপদ হইতে পারে, আমরা সবসময় একসাথে এগিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই। বিপদ যে কোনো ওইটাই, সময়। আর বিষয়টা হচ্ছে এখানে এক একজনের অভিজ্ঞতা থাকবে, এক এক রকম, এক এক জি জি রকমের জি জি প্রবলেম জি। ফেস করবে, এক এক রকম সলভ করবে, যার এটা শেয়ার করবে, এটা আরেকজনে শিখতে পারে। যার যেখানে সমস্যা থাকবে, ইনস্ট্যান্ট মনে করবেন যে ধরো আমার কারো কাছে যাওয়ার দরকার নাই, আমার এত বড় একটা গ্রুপ আছে, সবগুলো ইন্টেলিজেন্ট, জি জি আমি গ্রুপে মেসেজ ছেড়ে দিই, জি জি আমার এখানে 10 জন মানুষ থেকে 2 জন হলে রেসপন্স করবে জি জি যে সেটাই। কোনো সমস্যা। কারণ আমরা যেহেতু এই সেক্টরে আছি, আমাদের সমস্যার অভাব নাই। সমস্যা হয়েছে, গ্রুপে ছেড়ে দিছি, ওখানে সমস্যা সমাধান হয়ে যাবে। অ্যাটলিস্ট ভালো গাইডলাইনটা পাবে, কি করলে কি হবে। হুম হুম। ওই দিন আমারে কোয়েশ্চেন করছিল মনে হয় এই যে রায়হান ভাই, মনে হয় রায়হান ভাই কি একটা ঝামেলা হয়েছিল না? আমার ওই যে ভাইয়া ইয়ারোর বিলে কনসাইনি হ্যাঁ হ্যাঁ বায়ারকে হ্যাঁ। দিয়ে দিছে। জি জি জি, এখন ওটা আমি এটা কোনো বুঝতেছি সমস্যা না, নেই। কনসাইনি কেমনে বায়ার হবে? কনসাইনি তো আচ্ছা হবে আচ্ছা। শিপারের ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, না ওটা দিতে পারে, ওটা সমস্যা নেই। তো কনসাইনি যদি বায়ার হয়ে যায় তাহলে তো মালটা সে রিলিজ করে নিয়ে যাবে, তো শিপার তো টাকা পায় নাই। না না, ওখানে আপনার কনসাইনি, ব্যাংক কনসাইনি যখন আপনার ইয়াকে দিছে, এই বায়ারকে বা- দিছে, হ্যাঁ, আপনার আপনার ওখানে নোটিফাইটা আবার ব্যাংক দিছে না?
না না, নোটিফাইও বায়ার, কনসাইনিও বায়ার, দুইটাই বায়ার। তাহলে সমস্যা নাই। আচ্ছা, হ্যালো ভাই, এটার হ্যাঁ ক্ষেত্রে আমার একটা কথা আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ যদি আপনি এই ব্যাংকটা যদি ব্যাংক পারপাস যদি না করেন, ঠিক আছে, হ্যাঁ। ফ্রি অফ কস্টে যদি করেন অথবা স্যাম্পল আকারে যদি আনেন, হুম। সেক্ষেত্রে আপনি অলওয়েজ বায়ারে হবে, বুঝছেন, হ্যাঁ কারণ এখানে ব্যাংকের কোনো ইস্যুই নাই। না না তাহলে ব্যাংক থেকে আসবে, বুঝছেন, ওই ক্ষেত্রে নোটিফাই কনসার্নি দুই জায়গায় কিন্তু বায়ারে আসবে, বুঝছেন, কারণ এখানে তো ব্যাংক পারপাস কোনো লেনদেনই হচ্ছে না। না না। রায়হান ভাই বুঝছেন? হ্যাঁ না ভাইয়া, তা এখন কি এটা ঠিক আছে? নোটিফাই আর কনসার্নি বায়ার যে লেখছে, এটা কি ঠিক আছে ইয়ারওয়ে বিলে? আমি সেটা বলতেছি আর আপনি কি। ওইটা স্যাম্পল আনতেছেন মনে হয় ইয়ারে। না না না, গুডস গুডস পাঠাচ্ছে, কত মানে ডলার? গার্মেন্টস। হবে তো $9,000 মতো। $9,000 হলে তো এটা বাল্ক বাল্ক কার্গো ভাই। হ্যাঁ, বাল্ক কার্গো, তো আমি তো তো বাল্ক সেটাই কার্গোতে বলতেছি তাইলে আপনাকে। ওরা ওরা অ্যাটলিস্ট নোটিফাই পার্টির মধ্যে ব্যাংক দিতে পারতো তো। আমি তো সেটাই বলতেছি, এই জন্যই তো আমি তো আপনাকে মনে করছি এটা তাড়াতাড়ি স্যাম্পল, ওই জন্য না আপনার না না। সমস্যা নেই। হ্যাঁ, আপনি আবার একটা নো ইস্যু, আমি বলতেছি কারণ নো ইস্যু কনফিউজ হয়ে দেখছি গেছে যে, আমি আসলে। তো মনে করছি এটা ইয়ারে যখন বলছেন, কারণ ইয়ারে তো বেশিরভাগ স্যাম্পল আনে, ওই জন্য আমি মনে করছি না না আপনি বলছি যে কোনো সমস্যা নেই। এটা সমস্যা না না, বলতে এটা এরকম বাল্ক। কোনো সমস্যা হবে না, ক্রিটিক্যাল কোনো সমস্যা হবে না, বা কাস্টমসে কোনো ঝামেলা হবে না। ওই পেমেন্টের ক্ষেত্রে যদি আপনার ইম্পোর্টার সাথে কোনো সমস্যা না থাকে, তাহলে হুম। আপনার এটা তো মনে হয় টিটি হয়ে গেছে না? না, এখনো টিটি পেমেন্ট করে নাই, সেটার জন্যই তো বলতেছি। কার্গো পেমেন্ট, ওখান থেকে ডেলিভারি হয়ে গেছে? কার্গো আপনার 17 তারিখ বাংলাদেশ থেকে ছাড়ছে, এই যে আজকে গিয়ে কানাডাতে পৌঁছায় যাবে 22 তারিখে। তা আপনার পেমেন্ট টার্ম কি রাখছেন? পেমেন্ট টার্ম ছিল ROG 30, হুম। মানে গুড রিসিপ্টের পরে 30 দিন পরে দিবে। হ্যাঁ। আপনার আপনার ওটাই এটা আর কি কি। সেলস কন্ট্রাক্ট দিয়ে করছেন না? শিপমেন্ট হ্যাঁ, সেলস সেলস কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট সেলস কন্ট্রাক্টের মধ্যে আপনার পেমেন্ট পেমেন্ট টার্ম 30 দিন ছিল না? জি জি। ওখানে ওখানে আপনার ব্যাংকের ডিটেলস আছে? না, ওটা তো বায়ার তো আমাদেরকে পারচেস অর্ডার দিচ্ছে, পারচেস অর্ডারে পেমেন্ট টার্ম এটা লেখা ছিল আর কি। না না, ব্যাংকের ডিটেলস আছে পারচেজ অর্ডারে বা সেলস না কন্ট্রাক্টে? না, না না, ব্যাংকের ডিটেলস নাই ওখানে, শুধু আমাদের বাইং হাউসের কোম্পানির নাম আছে আর কি, কাকে দিচ্ছে এই- আপনার অর্ডারটা আর কি। আপনার এটা তো ভুল করছেন না। আপনার অবশ্যই ব্যাংকের ডিটেলস লাগবে না, কোন ব্যাংক থেকে কোন ব্যাংকের টাকাটা আসবে এরকম কোনো ডিটেলস নাই ওখানে। এখন নয়ন ভাই, এটা নির্ভর করে আসলে উনি যদি বাইরের সাথে ডিল করছে, বাইরে যদি উনার ওইরকম বিশ্বস্ত হয় না, এখন পেমেন্ট নিয়ে বায়ার কোনো যদি সমস্যা করবে আবার না, দেখেন তাহলে না, উনি দিতে বায়ারে পারবেন। হয়তো বা, আর হ্যাঁ বায়ার যদি ঠিক পোল্ট্রি আছে। নিয়ে নেয়, তাহলে উনি আবার কিছু করার নাই, হ্যাঁ উনি মনির কিছু ভাই, করতে পারবেন না। আমি বলি জি ভাই। যদি বায়ারে যদি তার মানে এই রায়হান ভাইয়ের সিনিয়র কর্মকর্তা যারা আছে, যেমন তাদের জিএম বা ম্যানেজার, ওনাদের সাথে যদি হুম হুম হুম। কমিউনিকেশন হয়ে থাকে যে এভাবে এভাবে, তাহলে প্রবলেম নাই। প্রবলেম নাই, হ্যাঁ হ্যাঁ। ডকুমেন্টেশন এগুলো আবার কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এখন বায়ার যদি আবার পোল্ট্রি নিয়ে নেয়, যেহেতু সেলস কন্ট্রাক্টে ওইরকম কোনো ইয়ে নাই, তাহলে আবার ওনারা আবার তেমন না কিছু করতেও নিশ্চয়ই, পারবেন না। নিশ্চয়ই এখানে তো ওনার রায়হান ভাইয়ের হাইয়ার অথরিটি আছে না, ওনারা তো হুম অবশ্যই হুম করবেন। অবশ্যই। নাহলে $9,000 এটা তো আর আর 1 টাকা 2 টাকা না, প্রায় 10 লাখ, হুম। অবশ্যই। জি 10 লাখ মতন। জি 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 জি। আর ওই যে কনসাইনি নোটিফাই পার্টি, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা নিয়ে কারণ কোনো আমার সমস্যা নেই। দেখা গেছে আমার ক্লায়েন্ট হচ্ছে এক দেশের, পেমেন্ট করে আরেক দেশ থেকে, আবার গুডস রিসিভ করে আরেক দেশে। তো এখানে আপনার নোটিফাই পার্টি, কনসাইনি, এগুলা অনেকগুলা চেঞ্জ করা লাগে, অনেকটা অনেক রকম ভাবে দেয়, এটা এগুলো হচ্ছে রুল বায়ার বলে। কিভাবে হ্যান্ডেল করবে, এগুলো সমস্যা হয় না। মেন কথা হচ্ছে আপনি ইএক্সপি করছেন তো, ইএক্সপি তো অবশ্যই করছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আপনার ইএক্সপি তে কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করছেন না, ওই কন্ট্যাক্টে আপনার ওদের যদি বায়ারের যদি ব্যাংকের ডিটেলস না থাকতো, কখনো আপনাকে ইএক্সপি করার জন্য বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করতো না। ওরা নিশ্চয়ই হুম ওখানে ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ওখান থেকে ডাটাগুলো নিছে, সেজন্য আপনাকে ইএক্সপিটা দিছে। আদারওয়াইজ আপনার ইএক্সপি হুম হুম দিবে না। ইএক্সপি যেহেতু হুম হুম দিচ্ছেন, হুম। আপনি চিন্তা করেন না, পেমেন্টটা অটোমেটিকলি এসে রিয়েলাইজ হয়ে যাবে। নয়ন ভাই, আচ্ছা ভাই, এটা দিয়ে কি বাইরে মালটা রিলিজ করে নিয়ে যেতে পারবে ইয়ারও বিলটা দিয়ে? ইয়ার বিল দিয়ে পারবে না, এটা আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেন্স না দেন ততক্ষণ পর্যন্ত সে মাল ক্লিয়ার করতে পারবে না তো। কারণ মালের কোম্পানি নোটিফাই দোনোটাই তো বায়ার, তাহলে সে ইজিলি নিয়ে যেতে পারবে না মালটা? না না, আপনার ডকুমেন্টে যা লেখা থাকুক, আপনি যদি অ্যাকসেপ্টেন্স না দেন, তাহলে সে মাল নিতে পারবে হুম। না।
আচ্ছা আচ্ছা। যেহেতু বাইরের, এটা লোকাল হইলে অন্য হিসাব। বাইরের হলে তাকে আচ্ছা, ইয়ারলি বিএলটা আপনার এখান থেকে সারেন্ডার করতে হবে। আপনার বিএলটাই যদি এখান থেকে সারেন্ডার না করেন, তাহলে সে ওখানে মাল রিলিজ করবে কেমনে? বুঝতে পারছি। আপনার ইয়ারলি বিলটা এখান থেকে সারেন্ডার করতে হবে না? জি জি জি। নয়ন ভাই, জি আমার আর একটা প্রশ্ন ছিল। আজকে আমি একটা ডকুমেন্ট হাতে পাওয়ার পরে এই জি প্রশ্নটা আসলে দিছে। জি সেটা বলেন। হচ্ছে যে আপনার একটা এলসি ধরেন আপনার 2022 সালে ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ, হুম, হুম, 22 সাল বা 23 সালে ক্লোজ হয়ে গেছে, হুম, ঠিক আছে। হ্যাঁ, ওটাকেই দেখা গেছে যে রেফারেন্স হিসেবে হুম, আবার নতুন করে মাল আনতেছে শর্ট শিপমেন্ট দেখাইয়া, হ্যাঁ। হুম। তাহলে এটা কিভাবে সম্ভব হয় এবং দেখা গেছে ব্যাংক কিভাবে এটাকে দেখা গেছে যে আপনার ওই যে অথরাইজ করে, এটা একটু সাইদ জানার ভাই বিষয় ছিল একটু আমার। একটু হোল্ড করেন। এটা হ্যাঁ, তুমি চলে গেছে, তো আমি নতুন করে আবার লিঙ্ক দিচ্ছি।